আসসালামু আলাইকুম। আমি কাজী মনিরুজ্জামান মনির। আমি বর্তমানে কর্মরত আছি রামপাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট। এখানে ইনস্ট্রাক্টর ইংরেজি হিসাবে। আমি 40 বিসিএস থেকে নন ক্যাডারে নবম গ্রেডে এই চাকরিতে এসেছি। আমার জীবনের জার্নিটা এতটা সহজ ছিল না। আমি অনেকটা ঘাত প্রতিঘাত সহ্য করে এই পর্যন্ত এসেছি। মূলত আমার ইচ্ছাও ছিল না এই ধরনের কোনো অনলাইন প্ল্যাটফর্মে এসে এভাবে ক্লাস নেওয়া বা এই ধরনের কোনো কিছুতে নিজেকে সংযুক্ত করার কোনো ইচ্ছাই আমার ছিল না। মহান আল্লাহ পাকের অশেষ ইচ্ছায় প্লাস এতগুলো বছর ধরে এই পেশাতে অর্থাৎ শিক্ষকতা পেশাতে থাকার পর মোটামুটিভাবে বেশ ভালোই পরিচিতি হওয়ার পর আমার স্টুডেন্টদের থেকে বা আমার ছাত্রছাত্রীদের থেকে অনুপ্রাণিত হয়ে ওরাই আমাকে বলেছেন বা তারাই আমাকে বলেছেন যে স্যার আপনি অনলাইনে একটু আসেন, অনলাইনে কিছু একটা করেন, অনলাইনে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, তাতে করে হবে কি অন্তত আমরা অনেক উপকৃত হব। মূলত সেই উদ্দেশ্য থেকেই আমার এখানে আসা। আমি আমার আসল টপিকে যাওয়ার আগে নিজের সম্পর্কে একটু বলে নেওয়া ভালো, কারণ এইভাবে হয়তো বা আর বলা হবে না। আমি অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কৃষি কলেজ বাগেরহাট থেকে। এর পরবর্তীতে এটা ইংরেজি সাহিত্যে, এবং এর পরবর্তীতে আমি আরো একটি মাস্টার্স করি এবং সেই মাস্টার্সটি করি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। সেই মাস্টার্সটি ছিল আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। আমি সেখানে 3.27 পাই, যেটা আউট অফ 4 স্কেলে, আলহামদুলিল্লাহ। এবং আরো একটি কথা, যে মাস্টার্সটা আমি করেছিলাম 2012 সেশনে, এটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেখানে আমি সারা বাংলাদেশে 12তম হই। তো সকল প্রশংসা মহান আল্লাহর। তিনি আমাকে এত দূর পর্যন্ত এনেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে, তার প্রতি সম্মান রেখে আমি আজকে আমার এই নতুন জীবনের নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আরো যদি কিছু বলার থাকে সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। তো আমার মূলত আজকে এইখানে আসার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে বাজারে আসলে বা চাকরির বাজারে আসলে এত বেশি ক্যান্ডিডেট বর্তমানে, এবং এত বেশি টিচার, যারা আসলে মানে যাদের নানা লোকের কাছে, নানা ধরনের টিচারের কাছে নানা ধরনের স্টুডেন্ট বুঝতেও পারে, নাও বুঝতে পারে। আমি জানি না আমার পড়ানো কতটুকু আপনাদের ভালো লাগবে, আর আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সবটুকু দিয়েই সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা হলেও যেন আমার এই কাজের মাধ্যমে আপনারা উপকৃত হন। আসলে সামনে যখন ছাত্রছাত্রী বসা থাকে তখন ক্লাস নেওয়াটা একরকম থাকে, আর এইভাবে মোবাইল বা ধরেন কোনো ডিভাইস বা ধরেন ক্যামেরা যেটারই সামনে বলেন, এভাবে অনলাইনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার নাই। ভুলভ্রান্তি থাকতেই পারে, আপনারা সেই ভুলভ্রান্তিকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাত্রা তো তবে সবে শুরু হলো। আমার উদ্দেশ্য হচ্ছে বিসিএস থেকে শুরু করে, বিশেষ করে 47 বিসিএস থেকে শুরু করে এই বিসিএস এর পাশাপাশি যারা নিবন্ধন, ব্যাংক বা অন্যান্য চাকরি, প্লাস যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা পড়াশোনা করতেছে, তাদের জন্যই মূলত আমার এখানে আসা। আমি চাকরি করেছি, প্রথম শুরু করেছিলাম আমাদের এই বাগেরহাটে হযরত ফাতেমা টেকনিক্যাল অ্যান্ড ডিএম কলেজ থেকে। সেখানে খণ্ডকালীন লেকচারার হিসেবে আমি 1 বছর ছিলাম। এরপরে আমি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে 14তম নিবন্ধনে লেকচারার পদে মোংলা চাল্লা মন্দির ফাজিল মাদ্রাসাতে প্রায় 2 বছর চাকরি করি। এবং তারপরে আমি চলে বিসিএস এর নন ক্যাডারে যখন নিয়োগটা দেয়, সেখানে সারা বাংলাদেশে মেধা তালিকাতে 10ম হয়ে আমি বর্তমানে যে চাকরি ইনস্টিটিউট ইংরেজি সেখানে আছি, রামপাল টিএসএ অলরেডি আমি আপনাদের বলেছি সেখানে আছি। তো চাকরি জীবন ভালো, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি কর্মজীবনের পাশাপাশি আমি আরো কিছু মানে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোতে আছি। প্লাস ইউসিসি বাগেরহাট শাখাতে আমি 1টা বছর সার্ভিস দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমার এই কর্মব্যস্ততার মাধ্যমে, যেহেতু চাকরিতে জয়েন করেছি 2024-এ, তারপরে আরো বেশি ব্যস্ততা শুরু হয়ে যায়, যার ফলে আমি আসলে ওখানে আমার পক্ষে এখন আর কন্টিনিউ করা সম্ভব না বলেই আমি ওখান থেকে একরকম চলে এসেছি। তো আমার জন্য দোয়া করবেন। প্লাস আমি আমার আরেকটা কোচিং আছে যেখানে প্লাটিনাম জব কোচিং, ওখানে আমি লেকচারার ইংলিশ হিসাবে আমি বর্তমানে কাজ করে যাচ্ছি। অলরেডি সেটা 2017 থেকেই করতেছি, এখনো করে যাচ্ছি। তো দোয়া রাখবেন। অনেক কথা বললাম, তো ওই ধরনের কথাতে না আসি, আমি আমাদের সরাসরি কাজে ফিরে যাচ্ছি। আসলে
তো মেইন যে উদ্দেশ্যে আমার আসা, আমি চেষ্টা করব আপনাদের অনলাইনের মাধ্যমে আপনাদের পুরা কোর্সটা, ইংরেজির যতগুলা কোর্স আছে অর্থাৎ বিসিএস প্লাস ব্যাংক বলেন বা অন্যান্য আদার্স প্লাস অ্যাডমিশন প্লাস নিবন্ধন, যতগুলা টপিক আছে সবগুলা টপিকেই আমি কাজ করার চেষ্টা করব। তো আমি একটা সিলেবাসের মতো তৈরি করেছি, আপনারা একটু দেখেন। এই সিলেবাসটা অনুসারে আমি পার্ট বাই পার্ট, লেকচার বাই লেকচার আমি কাজ করে যাব, এবং এর পাশাপাশি প্রতি মাসে অন্তত দুটা ক্লাস অর্থাৎ দুটা লেকচার আমি দিব হচ্ছে ওই মাসে বা তার আগে পরে যতটুকুই হোক, মানে যে পরীক্ষাগুলা, যে জবের যে পরীক্ষাগুলো বা অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর যে কোশ্চেন রিভিউ এবং সেই কোশ্চেনের যে ব্যাখ্যা এবং কোশ্চেনের যে সমাধানগুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস আপনারা যদি আমাকে কোঅপারেট করেন, আমার মনে হয় না যে আপনাদের খুব বেশি সমস্যা হবে এই বিষয়গুলো সমাধান করতে। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চলে যাচ্ছি আমার ক্লাসে। তো এখানে আমি বেসিক্যালি যে কাজটা করব তা হচ্ছে সিলেবাসটা আমি আপনাদের ফার্স্টে দেখাতে চাই, এর পরবর্তীতে আমি সিলেবাসের পাশাপাশি বাকি কাজগুলো করতে চাচ্ছি। তো সিলেবাসে একটু যেতে চাই, তো সিলেবাসটা একটু দেখেন। আমি আসলে এখানে যেটা বোঝাতে চাচ্ছি, সিলেবাস ফর বিসিএস ব্যাংক অ্যাডমিশন টেস্ট ফর ইউনিভার্সিটিজ এন্ড অল আদার জব এক্সামিনেশনস ইনক্লুডিং টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন। ইট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন বলতে আপনারা অলরেডি বুঝে গেছেন বিষয়টা আসলে কি। এটা নিবন্ধনের জন্য। তো এই নিবন্ধনের কথা যখন আসে তখন আসলে একটা কথা বলতে হয়, মানে I was having good and bad both lucks in my teachers registration and certification exams, because আমি 3 বার পাশ করেছি। এটা শুনলে অবাক হবেন, পাশ করেছিলাম 4 বার, 3 বার রিটেন পরীক্ষা দিতে পেরেছিলাম। একবার কেন দিতে পারিনি সেটা আমি আপনাদের পরবর্তীতে একদিন বলবো। 3বারই আমি পাশ করেছি আলহামদুলিল্লাহ, 2বার লেকচারার পদে এবং একবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। তো যে 2বার পাশ করেছিলাম সেটা একটা ছিল 11তম নিবন্ধন, যে 12তম নিবন্ধনে লেকচারার এবং 14তম নিবন্ধনে লেকচারার, মাঝখানে 13তম নিবন্ধন আমি দিই নাই। আর 11তম নিবন্ধনে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার দুটাই পাশ করেছিলাম, তবে আনফরচুনেটলি একটা পরীক্ষা দিতে পেরেছিলাম আসলে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং সেটাতে আমি সফল হয়েছিলাম, বাকিটা দিতে পারি নাই। আর 14তম নিবন্ধনে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষাটাতে আমি আমার উপজেলাতে, পুরো বাগেরহাট সদর উপজেলাতে আমি একমাত্র পাশ করেছিলাম এবং ফরচুনেটলি আমারই শুধু চাকরি হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, এবার আমরা সিলেবাসটাতে আসি। দেখেন সিলেবাসটা কেমন হবে। নাম্বার 1, ইংলিশে যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, যেটাই করেন না কেন, যে সিলেবাসই পড়েন না কেন, আপনাকে সবার আগে শিখতে হবে টেন্স, এবং এই টেন্সের পরে যেটা চলে আসবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা বেসিক্যালি
আজকে মূলত এইটা নিয়ে আলোচনা করব। যদিও এইটাতে আলোচনা করব, তবে সামান্য কিছু আলোচনা করব, কারণ আমার মনে হয় না যে আমি যাদের জন্য আসছি তাদের এখানে খুব বেশি সমস্যা থাকবে। তারপরেও আমি কিছু কিছু আলোচনা করব। বেসিক্যালি আমি শুরু করব এই টপিকটা থেকে, এবং এই জায়গাটায় 8টা ভাগ আছে। আপনারা সবাই জানেন পার্সেন্টেজে 8টা ভাগ আছে। আমি প্রথমত যে কাজগুলো করব, যেটা আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি যতটুকু দেখেছি যে পার্টস গুলো, অর্থাৎ স্পিচের যে পার্টস গুলো সবচেয়ে বেশি আসে, বিশেষ করে নাউন, প্রোনাউন, ভার, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই যে 8টার ভিতরে এই যে 5টা নিয়েই আমি প্রথমত সব থেকে বেশি আলোচনা করব। এবং এর পরবর্তীতে যদি লাগে, আপনারা যদি আমাকে আমাদের এই যে আমার কমেন্ট সেকশনে যদি আপনারা জানান, তাহলে আমি অবশ্যই সেগুলোতেও ডিটেলস আকারে আলোচনা করব। তবে প্রথমত এখানে যেগুলো আছে বেসিক যেগুলো, এবং যেগুলো সব থেকে বেশি জরুরি, সেগুলোতেই আগে আলোচনা করব আমি আজকে। এবার এটার পরে আমি যেটাতে আসবো তা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। আমি আমার মতো করে সাজিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই সিরিয়ালে আসা উচিত। যদিও এর মাঝখানে আরো একটা টপিক আছে, যেটা হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্বস। এটাকে আপনি আগে পিছে করতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ এটা আপনি এইটার পরে এটা শিখে, বা এটার পরে এইটা শিখলেও হবে। এই টপিকটা আমি করাতে চাচ্ছি এই জন্য, যেহেতু এই দুটা করার পরে যে বিষয়গুলো আসে, সেটা যেহেতু এইটার সাথে সব থেকে বেশি জড়িত, এটা করার পর এটার সাথে সবথেকে বেশি জড়িত, এই কারণেই আমি এর পরে এই টপিকটা করাতে চাচ্ছি। আবার এইটা করলে এইটা আর এইটা, এরা কিন্তু এক ধরনের পারস্পরিক, রেসিপ্রোকাল, অর্থাৎ একে অপরের সাথে খুবই সংযুক্ত। এই ধরনের সংযুক্ত থাকলে কিভাবে আপনি সমাধান করবেন সেটা বোঝারও একটা বিষয় আছে। আমি এগুলা আপনাদেরকে যখন এই লেকচারটা দিব তখন এগুলা আরো ক্লিয়ার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এবার আসেন ভার্বস। ভার্বসের পরে যে কাজটা করতে হবে তা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এটাও শিখব। এইটা কিন্তু বেসিক্যালি ডিল করে, ইট ডিলস উইথ, এটা কি নিয়ে ডিল করে জানেন? এটা ডিলস উইথ নাম্বার অ্যান্ড, আপনি কি বলবো, আমি বলতে চাচ্ছি এটা যে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট, আপনারা দেখলে কিন্তু বুঝতেছেন এটা সাবজেক্ট এবং এটা ভার্ব, আর তার সাথে কি বোঝাপড়া, এগ্রিমেন্টটা কি। তো সাবজেক্ট আর ভার্বের সাথে কি যোগাযোগ, এটাই হচ্ছে সাবজেক্ট আর এগ্রিমেন্ট। তবে এটা কিন্তু কাজ করে হচ্ছে নাম্বার এন্ড পার্সন নিয়ে, অর্থাৎ কয়জন ব্যক্তি এবং ব্যক্তি কে কে, কোন পার্সনের ব্যক্তিটা আছে আর তারা কয়জন, এই দুটার উপর ভিত্তি করেই কিন্তু বেসিক্যালি সাবজেক্ট আর ভার্ব কাজ করে। এই দুটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে যদি প্লুরাল থাকে, ভার্বটা প্লুরাল হবে। বেসিক্যালি কাজ কিন্তু এটা। প্রশ্ন কিন্তু এমনও আসে, what does the topic subject verb agreement deals with? It deals with number and person. আচ্ছা, এরপরে আসেন নাম্বার 6, নাম্বার 6 যেটাই আসেন। তো এখানে যেটা আছে রাইট ফর্ম অফ ভার্বস, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর তারপরে যেটা আসবে তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই টপিকটা একটা বিশাল টপিক। আমি তো এখানে আসবো, এটা মুছে নিই, এখানটা একটু আসি, বেসিক্যালি এটা আসলে কি হচ্ছে একটু খেয়াল রাখবেন। এখানে একটা টপিকের ভিতরে আমাদের পুরা ইংরেজি যে গ্রামারটা আছে তার অনেকটা জটিল অংশ এটার ভিতরেই কিন্তু চলে আসছে। যারা এই টপিকটা ভালো পারেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুব ভালো বোঝেন, তাদের বাকি জিনিসগুলো বুঝতে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে বা সেন্টেন্সকে কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নেবেন, সেটা করতে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা না। দেখেন এই টপিকটার ভিতরে কি কি আলোচনা আছে। এখানে বেসিক্যালি যে সেন্টেন্সগুলো আর কি, অর্থাৎ অ্যাসার্টিভ, এর ভিতরে তো আছে অ্যাফার্মেটিভ মানে নেগেটিভ, অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ, দুটাই আছে এর ভিতরে। তো এর যে পরিবর্তন, একে অপরের পরিবর্তন, অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা ধরেন সরাসরি আপনি অ্যাসার্টিভ থেকে অন্য কোনো কিছু। তো অ্যাসার্টিভ, তারপর ধরেন এক্সক্লামেটরি,
তারপরে ধরেন অ্যাফার্মেটিভ তে গেল, এরপরে দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভের পরে আপনি আসতে পারেন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা আপনাদের এখন বর্তমানে বিসিএস এর সবথেকে বেশি আসতেছে কম্পাউন্ড। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনি এগুলো ধরেন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন, আপনি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, আর এইগুলোকে আপনি অল্টারনেট করে নিতে পারেন, এটা থেকে এটা, এটা থেকে এটা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভয়েস, ভয়েস চেঞ্জ। আর তার পাশাপাশি আরো আছে, তা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই যে বিষয়গুলো। এই একটা টপিকের ভিতরে দেখেন কত কিছু। এই একটা যে পারবে তার কাছে আসলে আমার মনে হয় অনেক কিছুই মানে তার কাছে সহজ হয়ে যাবে। প্লাস এর সাথে আরো একটা জিনিস আছে, এখানে যদিও এটা আলাদা টপিক আকারে বোঝানো যায়, তবে এটা এখানে আপনি এটার ভিতরেই ধরতে পারেন, এটাকে আপনি বলতে পারেন এক ধরনের কমপ্লিটিং সেন্টেন্সেস। যদিও এটা আলাদা বিষয়, তারপরেও কিন্তু এটা এক ধরনের এই ট্রান্সফরমেশনাল সেন্টেন্সেসের মধ্যে পড়ে, কারণ এ পাশে কি আছে, এ পাশে তো তার দেখেই লিখতে হবে। প্লাস এটার পাশাপাশি আরো আছে, এখানে আপনি আনতে পারেন কন্ডিশনালস। কোনগুলা বুঝতে পেরেছেন? ওই যে তিনটা কন্ডিশনাল আছে না, ইফে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, মানে পাস্ট পারফেক্ট। এই যে বিষয়গুলো অর্থাৎ শর্ত সমূহ, সেগুলোও কিন্তু এক ধরনের ট্রান্সলেশনাল সেন্টেন্সেস এর মধ্যেই পড়ে। এগুলোকে অনেক ক্ষেত্রে অনেক বইতে আমি দেখেছি এগুলোকে আলাদা করছে, আলাদা করে বুঝিয়েছে, বাট আমি বেসিক্যালি এগুলোকে এর ভিতরেই ধরি। তো যাই হোক, এটা যখন আলোচনা করবো তখন দেখবো। তো নাম্বার 6 গেল, এবার নাম্বার 7 এ আসি। আমি একটু এটা বুঝতে চাই, আমার আসলে জায়গা কম, ভালো হবে। এবার আসি নাম্বার 7। নাম্বার 7 এ কোনটা আছে দেখেন, এখানটায় আপনি নারেশন ধরতে পারেন। বুঝতে পেরেছেন? উক্তির পরিবর্তন, আগে এটা বাক্যের পরিবর্তন ছিল, এটা উক্তির পরিবর্তন, আর ভয়েসটা হচ্ছে বাচ্য পরিবর্তন। তো এটা আপনি ডিরেক্ট ইনডাইরেক্ট রেসিপ্রোকাল করে নিতে পারেন, অর্থাৎ আমরা দুটাই শিখবো, ডিরেক্ট টু ইনডিরেক্ট, আবার এটা থেকেও এটা, এটা এটা ওইটা ওইটা করে। নাম্বার 8, এখানে আমরা আসতে পারি পিন পয়েন্ট এরর্স। এটা কিন্তু ইদানিং বিসিএস প্লাস বেঙ্গলিতে তো আগেই আসছে, বিসিএস এ খুব বেশি আসতেছে। অর্থাৎ যে জায়গাটায় ভুল আছে ওই জায়গাটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। ওখানে দেওয়া থাকবে চারটা টপিকে, চারটা এবিসিডি তে চারটা পয়েন্ট দেওয়া থাকবে। সেই পয়েন্টগুলোতে কিভাবে আপনি লিখবেন, কোনটা ভুল আছে, কোনটা তারা আপনাকে দিতে বলবে আইডেন্টিফাই করতে হবে, আপনি সেটা আইডেন্টিফাই করবেন। এটা গেল। নাম্বার 9, পিন পয়েন্ট এরর্স। এরপরে আসতে পারেন আপনি রিডান্ডেন্সি, অর্থাৎ অতিরিক্ত, বাহুল্য, যেটা আপনার লাগার কথা না, সেই বিষয়গুলো কোনগুলো। অর্থাৎ আমরা যদি বলি যে আই ফিল বেটার টুডে, দিস ইজ গুড সেন্টেন্স, বাট when we say that I feel comfortably better today, this is called redundancy, অতিরিক্ত, যেটা লাগার কথা না সেটা যখন আপনি ব্যবহার করবেন, সেটাই হচ্ছে এটা। ওই যে কমফর্টেবলি বেটারটা ব্যবহার করলেন, ওটা কিন্তু তখন কারেক্ট সেন্টেন্স হলো না, কারণ আপনি যখনই বেটার বলেছেন, দিস ইজ অলরেডি comparative sentence, so you don't have to use any kind of word before it to make it more comparative. Like আমি যখন বলছি comparatively better, comparatively is already a degree, then if you use another degree it will be incorrect, so don't use this. আমরা এগুলো যখন শিখব তখন আমরা আর ক্লিয়ার করব। This is called redundancy. এরপরে আছে 10 নম্বরে প্যারালালিজম। এটা কোনটা? এটা হচ্ছে কি, ধরেন আপনি
একটা বাক্য তৈরি করলেন, যে বাক্যটাকে আপনি বাক্য তৈরি করলে তো অবশ্যই সিরিয়াল তো দেওয়ার বিষয় আছে, একটা সিস্টেমের মধ্যে থাকবে। ধরেন আপনি বললেন হ্যাড যুক্ত করলেন, হ্যাড যুক্ত করে একটা বাক্য তৈরি করলেন, তাহলে সেন্টেন্সটা এমন দাঁড়ায়, আই হ্যাড গান দেয়ার বিফোর হি কেম। এটা কিন্তু ঠিকঠাক, অর্থাৎ দুটা কাজের মধ্যে যেটা আগে হয়েছে সেটা হচ্ছে পারফেক্ট, যেটা পরে হচ্ছে সেটা হচ্ছে নরমাল ফর্ম। যদি সেটা অতীতের বিষয় হয় তাহলে প্রথমটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরটা শুধু পাস্ট। এটা কিন্তু ঠিক আছে। অথবা আপনি এরকমও বলতে পারেন, আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম থিংস। বাজারে গিয়েছিলাম এবং কিছু জিনিস কিনেছিলাম, ইটস ওকে। কিন্তু যদি আপনি এমন বলেন, আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড হ্যাড বট সাম থিংস, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? তার মানে আপনি হিসাবে তো দাঁড়ায়, যদি আমি সূত্র অনুযায়ী যাই তাহলে আমি আগে কিনে ফেলেছি তারপরে বাজারে গিয়েছি, এই সেন্টেন্সের যে মিনিং দাঁড়ায় এটা তো ঠিক না। এটা কি হওয়ার কথা? আগে তো বাজারে গেছেন তারপর তো কিনলেন। তাহলে এটা হতে পারতো যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম থিংস, অথবা আই হ্যাড গান টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম থিংস। এই দুটো যে কোনো একটা, এইগুলাই হচ্ছে সেই প্যারালালিজম। বুঝতে পেরেছেন? তো এবার আসেন নাম্বার 11, সেটা হচ্ছে কারেকশন। কারেকশন বুঝতেই পেরেছেন, যতগুলো এতক্ষণ ধরে দেখালাম তার সব কিছুকে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাই ঠিক করবে হচ্ছে কারেকশন। এটা এমন একটা টপিক, এটার কোনো নির্দিষ্টতা নাই। আপনি যতগুলা টপিক আছে গ্রামারে, আপনি যখন সবগুলো টপিকে দক্ষ হবেন শুধুমাত্র তখনই এই টপিকটাতে ভালো করতে পারবেন, আদারওয়াইজ আপনি কখনোই এই টপিকে ভালো করতে পারবেন না। এটাতে লাগলে আমরা আরো পরে যাব। এরপরে আছে ট্রান্সলেশন। এটা বিষয়ে নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই নিচে বুঝতে পেরেছে। তো এই 12টা টপিক হচ্ছে মূল জিনিস, লাগলে আমরা এরপরে আরো পড়ব, তবে এই 12টাই হচ্ছে বেসিক। আমরা এই 12টার সাথে আরো কিছু সংযুক্ত করে বা এর সাথে আরো কিছুকে নতুন কিছু থাকলে সেগুলোকে অ্যাড করে আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করব। আমি যদিও 12টা দিলাম, কিন্তু বেসিক্যালি আলোচনা আসলে অনেক হিউজ আলোচনা, এখানে আরো অনেক কিছু আছে। কারণ আপনি যদি বলেন আলোচনার মধ্যে, তাহলে আসলে ডাইনামিক মডিফায়ার, মডিফায়ার গুলো যখন এক একটা মডিফায়ার যখন এক একটা ওয়ার্ডের আগে বসছে তখন এক এক ধরনের মিনিং ইউজ করছে। লাইক সামথিং লাইক, আপনি যদি এরকম ধরেন যে হি অনলি লাইকস মিট, সে শুধু মাংস পছন্দ করে, এটা একটা বিষয়। মিটের আগে অনলিটা বসছে, তাই এটা অনলিটা মিটকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। কিন্তু যদি আপনি এমন বলেন অনলি হি লাইকস মিট, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একরকম না। আগেরটাই ছিল সে শুধু মাংস পছন্দ করে, আর এটাই হচ্ছে শুধু সেই মাংস পছন্দ করে, বাকিরা কে কি পছন্দ করে এটা ফ্যাক্ট না। তো এই যে মডিফায়ারটাকে আপনি এই পাশ থেকে ওই পাশে আনলেন, এক অনলি যেটা মডিফায়ার বা যেটা অ্যাডভার্ব যেটাই বলে, ওইটাকে আপনি যখন এখান থেকে সরিয়ে প্রথমে নিয়ে আসলেন মিটের আগে থেকে, বা আপনি প্রথমে হি ছিল এর থেকে সরিয়ে মিটের আগে নিলেন, তাহলে কিন্তু পুরো অর্থ দুটাই চেঞ্জ হয়ে গেছে, দুটা সেন্টেন্সের পুরো অর্থই ভিন্ন হয়ে গেছে। এই যে বিষয়টা, যে অর্থ ভিন্ন হয়ে যাওয়া, মডিফায়ারটার এপাশ ওপাশ করলে, এটাই হচ্ছে সেই ডাইনামিক মডিফায়ার। যদি আমি এটা এখানে লিখি না, এটা শুধু সিম্পল একটা টপিক, আমরা এগুলো বিষয়ে জানবো। তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রথম যে টপিক, যেটা আমি আসলে বোঝানোর কথা বলেছি, অর্থাৎ টেন্স প্লাস পার্সিস্টেন্স, প্রথম দুটো টপিক সেখানে একটু যেতে চাই। তো আমরা শুরু করি।